আসলে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। আমি মনে করি নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি ডিসেম্বরের পরে নির্বাচন যাক এটা আমি চাই না, বিভিন্ন কারণে চাই না। দেখেন এরপরে গেলেই ওটা জুন পার হয়ে যাবে। কারণটা আমি সিম্পল বলি আপনাকে, ফেব্রুয়ারি দিকে ইলেকশন হবে, হবে আপনার রোজা হবে, ফেব্রুয়ারিতে রোজা, পরীক্ষাও আছে। এখন যদি জানুয়ারিতে ইলেকশনটা হয়, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু সে রোজার মধ্যে পড়বে, এবং এটা এই চ্যালেঞ্জ কোনো নতুন সরকার নিতে চাইবে না। এটাকে রিস্কি চ্যালেঞ্জ। কিন্তু জানুয়ারিটা শেষ হওয়ার পরে আপনার ফেব্রুয়ারিটা শেষ হয়ে মার্চের মাঝামাঝি যে ঈদ হবে, মার্চ এপ্রিলের ফার্স্ট উইকে যায় কিন্তু এসএসসি পরীক্ষা স্টার্ট হবে। এই এসএসসি পরীক্ষা এপ্রিল মে পর্যন্ত যাবে, তারপরে জুনে আসে যাবে। জুনে বর্ষাকাল, বাংলাদেশে বর্ষাকালে সাধারণত নির্বাচন হয় না। 96 একটা হয়েছিল, ওটা একটা অন্য পরিস্থিতির কারণে হয়েছিল। সাধারণত বর্ষাকালে বাংলাদেশে নির্বাচন হয় না, কারণ বর্ষা আমাদের যে প্রাকৃতিক অবস্থা এটা না হওয়াটাই স্বাভাবিক। তাহলে সেটা কিন্তু যে আগামী ডিসেম্বরে যায় ঠেকবে, এই জিনিসটা কোনোভাবে এরা তাইরে নাইরে করে ডিসেম্বরটা ক্রস করতে চাচ্ছে। জামাত যেটা বলছে এটা একটু শান্ত তবে আমাকে বলতেছিলেন যে জামাত কেন ডিসেম্বরে চায় না। জামাত নীতিগতভাবে মনে করে ডিসেম্বরের যেহেতু বাংলাদেশটা বিজয় হয়েছে, এটা নীতিগতভাবে ওনাদের একটা পরাজয়ের মাস। কারণ এখনও তো তারা 71-এর ভূমিকা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য কিন্তু দেয় নাই। কাজেই তারা কিন্তু এখনও মনে করে 71-এ তারা ঠিক করেছিল। তাদের যে ঠিক কাজটা, সেই কাজটা নির্মমভাবে পর্যুদস্ত হয়েছিল ডিসেম্বরে। যে কাজে ডিসেম্বরটা তারা তাদের পরাজয়ের মাস হিসেবে গণ্য করে, কাজে তারা ডিসেম্বরেও চায় না। তারা জানুয়ারির কথা বলবে ঠিক আছে, তাহলে 1 জানুয়ারি হোক, তো আমার কথাও থাকলো তোমাদের কথাও থাকলো, এরকম কিছু একটা নাটক ফাটক হইতে পারে, আমি জানি না কিছু। বাট আমি মনে করি এই যে আপনি বললেন যে নির্বাচনের ব্যাপারে ডক্টর ইউনূসের অঙ্গীকার, ওনাকে অঙ্গীকার করতে কে বলছে? ওনাকে অঙ্গীকার করতে কে বলছে? ওনাকে অঙ্গীকার করা এখতিয়ারই বা কে দিছে? ওনার দায়িত্ব হলো দেশের পলিটিক্যাল পার্টিগুলো যেটা চায়, দেশের সাধারণ মানুষ যা চায়, দেশের সাধারণ ভোটাররা যা চায় তার বাস্তবায়ন করা, এর বাইরে আর কিচ্ছু না। এটা ওনার কাছে আমি দান খরচ চাচ্ছি নাকি? ডক্টর ইউনূসকে দান খরচ করার মতো অবস্থায় আছেন? নাই। উনাকে ছাত্ররা যে বসাইছে, এবং বসানোর পর উনি ব্যক্তি হিসাবে, নাম হিসাবে আমাদের কাছে গ্রহণযোগ্য ছিল ওই সময়ে, সে কারণে ওনার ব্যাপারে কোনো আপত্তি আসে নাই। তারপরে উনি ওনার ঘরের লোক, ওনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কিছু লোক শুয়ে আসছিল অবসর নিয়ে, সেইগুলিকে নিয়ে এসে উনি উপদেষ্টা বানাইছে। বানানো আপনি বলবেন সরকার তো ভালো চলছে না, চলছে না। সরকারকে ভালোভাবে চালানো হচ্ছে। আপনি একটা গরু গাড়ি চালাচ্ছেন, 2 গরু আদামরা, গাড়ি দেখতেছেন চলতেছে, গাড়ি চলতেছে না, পেছন দিয়ে অনেক লোক গাড়িটাকে ঠেলতেছে, দেখা যাচ্ছে 2 গরুর জলে মানে দাগ পড়ে গেছে, কাঁধের মধ্যে জল আছে, এটা দেখা যাচ্ছে। কিন্তু আসলে কিন্তু গাড়ি তারা টানছে না, গাড়ি এই পলিটিক্যাল পার্টিগুলো সবাই ঠেলছে। বাংলাদেশের ইতিহাসে আপনি দ্বিতীয় একটা গভর্নমেন্ট দেখান যে গভর্নমেন্ট এত পলিটিক্যাল পার্টির সমর্থন পেয়েছে। 71-এ বঙ্গবন্ধুও পায় নাই, সে এসে ক্ষমতা নেওয়ার সময় জাসদ তৈরি হয়ে গেছে। জাসদ তারা একটা মিনিট তারা শান্তিতে থাকতে দেয় নাই। মাথায় রাখতে হবে বাস্তবতাটা। বাংলাদেশে কোনো গভর্নমেন্ট, প্রত্যেকটা গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরের দিন থেকে, আর হাসিনা খালেদা বলছে শান্তিতে থাকিয়ে দেবো না, দুজনেই বলছে দুজনের সম্পর্কে। কেউ বলে স্থূল কারচুপি, কেউ বলছে সূক্ষ্ম কারচুপি, থাকতে দেয় নাই কেউ শান্তিতে। এই প্রথম একটা গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে দেশে অবস্থিত সক্রিয় প্রতিটা রাজনৈতিক দল সমর্থন দিছে। এই জন্য ওনারা টের পাচ্ছে না যে সরকার কিভাবে চলে। ওনাদের একজন মানে আপনার স্পোক্সম্যান আছে, বিদেশে বসে আছে, উনি বসে বসে জ্ঞান দেয় যে 5 বছর থাকতে হবে, 10 বছর থাকতে হবে। তারেক রহমান এনে উপদেষ্টা বানাইছে মহাজ্ঞানী, ওই মহাজ্ঞানী এগুলো টের পায় নাই দেশটা কেমন করে চলে। ওখানে বসে বসে শ্যাম্পেনের বোতল হাতে নিয়ে এগুলি বলা যায়। আর ওই খ্রিস্টান পীরের, খ্রিস্টান তো না, ওই ব্রাহ্মণ পীর, আমি তাকে বলি, ওই ব্রাহ্মণ পীরের কিছু লোকাল কিছু মুরিদ আছে, অর্ধশিক্ষিত মুরিদ, এরা লাফায় আর ফেসবুকে স্ট্যাটাস দেয়। বা স্ট্যাটাসটা দেয় কারা? যে স্ট্যাটাস দেয় সে কি ইনকাম করে? সে সংসার চালায় বাপে, আর সে বাপের আয়না দেওয়া রান্না করে, বাজার মায়ের রান্না করে দেয়, ও খায় আর স্ট্যাটাস দেয়। সংসার চালাতে দেন 2 দিন, টের পাই যাবো দিন দুনিয়া কেমন করে চলে। এত সহজ না। কাজে বিষয়টা হলো কি, এই যে বিএনপির নিঃশর্ত সমর্থন, এই সমর্থন যদি উঠে যায়, ডক্টর ইউনূস এবং তার সরকার চিন্তাও করতে পারতেছে না তারা কি ভয়ঙ্কর বিপদে পড়বে। আজকে প্রথমবারের মতো শুনলাম যে বিএনপির একটা পুরো কমিটি বলতেছে, বের হয়ে এসে মানে শীর্ষ পর্যায়ে সবাই তো এখানে আছে, একমাত্র খালেদা জিয়া আর তারেক রহমান ছাড়া, তারা কি বলতেছে? আমরা অসন্তুষ্ট, আমরা সন্তুষ্ট নই। এই যে সেন্টেন্সটা অত্যন্ত অসন্তুষ্ট। আমরা তো এই যে সেন্টেন্সটা, এটা ডক্টর ইউনূস ইনভাইট করেছেন, উনি এটা আর্ন করেছেন। এই আর্নিং ওনাকে খুব ভালো অবস্থায় নিয়ে যাবে না।
কিন্তু এই জিনিসটা বোঝার মতো অবস্থা উনি কেন না এটা আমি বুঝতে পারছি। আসিফ নজরুল তো বলেছেন যে তাদেরকে দেখে মনে হয়েছে তারা সন্তুষ্ট হয়েছে। এটা আসিফ নজরুল মনে হয়েছে, মানুষের মন ভাই, আপনি মন দিয়ে কি মনের কথা কি আর বাস্তব হবে? উনি ওনার মন দেখছেন আর আমি তো ওনার কথা শুনছি। আমি তো টেলিভিশনে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে ওখানে আরো যারা যারা ছিলেন সবার চেহারাও দেখছি, কারণ চেহারা দেখে তো মনে হয় নাই তারা অত্যন্ত সন্তুষ্ট। যদি সেটাও হয়ে থাকে, যে অত্যন্ত সন্তুষ্ট হয়ে যদি ওনারা মুখে উচ্চারণ করেন যে আমরা অসন্তুষ্ট অথবা সন্তুষ্ট নই, তাহলে তো ওনাদেরকে আমি হিপোক্রেট বলবো। শান্ত ভাই, আজকে এনসিপির যে আহ্বায়ক তিনি বলেছেন যে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হওয়া ঠিক হবে না, বা এই মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটা তারা বিবেচনায় দেখবে। আরেকটি কথা বলেছেন যে এখন যারা প্রশাসনে আছেন এই সরকারের, বিশেষ করে তৃণমূল, তারা বিএনপি ছাড়া কথাই শোনে না, বা বিএনপির পক্ষে তাদের অবস্থান নিয়েছেন। এই পর্যায়ে সুষ্ঠু নির্বাচন হবে না এবং এই নির্বাচনে যাওয়াটাও সম্ভব না, এই ধরনের কথা বলেছেন। যদি নাহিদের বা এনসিপির অবস্থান এটা হয়ে থাকে, তাহলে তাদের রাজনীতি বাদ দিয়ে লেখাপড়া, চাকরি বাকরিতে মনোযোগ দেওয়া উচিত। বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, যে প্রশাসনিক কাঠামো, তাতে এটা বাস্তবতা, আপনি আমি পছন্দ করি বা না করি, যে আমাদের এইখানে প্রশাসন, আমলা সহ বিভিন্ন গোষ্ঠী, তারা যা আপকামিং যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পসিবিলিটি যাদের পক্ষে বেশি, তাদের প্রতি একটু ইনক্লাইন থাকে। এইটা আপনি চট করে এই সংস্কৃতি আপনি বদলাতে পারবেন না। ফলে এটা বাস্তবতা যে বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিবাদ হিসেবে পতনের পরে, পালিয়ে যাওয়ার পরে, বাংলাদেশের রাজনৈতিক শক্তি বলতে অপ্রতিদ্বন্দ্বিতার জায়গায় একদম টপ লেভেলে মেজরিটির সমর্থনপুষ্ট বিএনপি আছে। সেই অবস্থায় নির্বাচন হলে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসলে সেটা বিএনপি আসবে, এটা মোটামুটি সবাই জানে বা মনে করে। তাই সেই ক্ষেত্রে প্রশাসনের কোনো কোনো অংশের যদি ইনক্লাইনেশন বিএনপির দিকে থাকে, সেটা অতীতের যে রাজনৈতিক ধারাবাহিকতা, প্রশাসনের যে মোটিভ, সব মিলে এটা খুবই বাস্তবতা। সেইটা থাকলে আপনি নির্বাচন করবেন না, তাহলে আজীবন নির্বাচন এনসিপি কখনো করতে পারবে না। কারণ এই অবস্থা থেকে বাংলাদেশের উত্তরণ সহসাই হবে, বিশ্বাস করবার কোনো কারণ নাই। বরং তাদেরকে এর মধ্য দিয়ে ন্যায়সঙ্গত পজিশন নিয়ে মানুষের সমর্থন আদায় করে কি করে নির্বাচনে যাবে, এবং বিএনপি বা অন্য কোনো দল যদি অন্যায্য আচরণ করে, প্রভাব বিস্তার করে, সেটাকেও মানুষের সামনে তুলে ধরা হচ্ছে রাজনীতি। তারা সেই রাজনীতি না করে শুধু অজুহাত খুঁজবে কি করে নির্বাচনে না যাওয়া যায়, নির্বাচন পেছানো যায়, এবং সরকারের কোনো কোনো ব্যক্তির ইল মোটিভকে তারা প্রতিষ্ঠিত করবার জন্য সহযোগী শক্তি হবে। তাহলে তাদের প্রতি যে অনেকের আবেগ, ভালোবাসা, তাদের প্রতি মায়া এবং গণঅভ্যুত্থানে তাদের ভূমিকার জন্য যে রেসপেক্ট ছিল, সেটা আস্তে আস্তে আরও নষ্ট হবে। ইতিমধ্যে তাদের কিছু আচরণ এবং কথায় এমনভাবে মানুষ কিছু কিছু কর্নার থেকে ক্ষুব্ধ হচ্ছে, এটা ভালো লক্ষণ নয়। সুতরাং নির্বাচনের মতো হবে, সেই ব্যাপারে তাদের এগিয়ে যেতে হবে। দুইটা ইস্যুকে তারা নির্বাচন পেছানোর জন্য সব সময় যারা নির্বাচন চায় না তারা আনে। একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে আওয়ামী লীগের বিচার। গত 16 বছর ধরে এদেশে বিএনপি, তাদের নেতাকর্মীরা, বিএনপির টপ লিডারশিপ যেভাবে আওয়ামী লীগের হাতে নিপীড়নের শিকার হয়েছে, গুম, খুন, হত্যা, হামলা মামলা, লক্ষ লক্ষ মামলার আসামি হওয়া, বাড়িঘর ছাড়া হওয়া, ব্যবসা বাণিজ্য তছনছ হওয়া, এই ফ্যাসিবাদ, আপনার কি মনে হয় যে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে বা জামায়াত ইসলাম যদি নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আসে, তাহলে আওয়ামী লীগের বিচার হবে না? আওয়ামী লীগের বিচার এই এনসিপি বা অন্য যে কারো থেকে বেশি করবে, দাবি থাকবে বিএনপি এবং জামায়াত ইসলামের, কারণ তারা সাফারার 16 বছর ধরে। আজকে এই ছাত্ররা তো এই গণঅভ্যুত্থানের সময় তারা অনেকে খুনের শিকার হয়েছে, আহত হয়েছে। আর এই দুটি রাজনৈতিক দল এবং বামপন্থী অন্যান্য যেসব রাজনৈতিক দল বা ইসলামপন্থী যারা সরকারের বিরোধিতা করেছে, তারা তো 16 বছর ধরে চরম নিগৃহীত, নিপীড়ন, নির্যাতনের মুখে পড়েছে। আপনার কেন মনে হয় শুধু এই ছাত্ররাই বিচার চায়, বিএনপি বিচার চায় না, জামাত ইসলাম বিচার চায় না, অন্যান্য যে সংগঠনগুলা, যে আলেম ওলামারা নিগৃহীত হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, তারা বিচার চায় না? দেশের
বেশিরভাগ মানুষ বিচার চায়। সুতরাং বিচার হবে, বিচারের নাম করে নির্বাচনকে বিলম্বিত করা বা ঠেকানো এইটা কোনো ওয়াইজ ডিসিশন না। এক। দুই হলো সংস্কার। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আজকে এরা সংস্কার আওয়াজ তুলছে, জিকির করে। এই সংস্কারের কথা বাংলাদেশে যখন ওরা উচ্চারণও করেনি, 2016 সালে বেগম খালেদা জিয়া ভিশন 2030 করে পুস্তক প্রকাশ করে এই সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। তাদের প্রতি কারো অবিশ্বাস থাকতে পারে, তাদের অতীত ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ অবস্থান থাকতে পারে, কিন্তু তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে এবং সংস্কারের প্রস্তাবটা সামনে এনেছে, আলোচনায় এনেছে বাংলাদেশে প্রথম যে রাজনৈতিক দল সেটাই বিএনপি। এই মন কি পরবর্তীতে নিজেরা 27 দফা দিয়ে পরবর্তীতে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্র মেরামতের রূপরেখা যে 31 দফা দিয়েছে, আপনি ব্রড সেন্সে ধরলে আজকে যে সব সংস্কারের কথা বলা হয় এর সবগুলোর মূল তো ওই 31 দফা, সেটা তো বিএনপি এনেছে। আজকে যে জিনিসটা সবচেয়ে বেশি সরগোল তোলে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী নাই, এই কথা প্রথম বিএনপি এনেছে লিখিতভাবে, তাদের পরপর বলেছে, সেটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, কিন্তু পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয় এই কনসেপ্ট লিখিতভাবে আলোচনা কে এনেছে? 23 সালে বিএনপি এনেছে। সুতরাং সংস্কারের প্রস্তাবনা, বাংলাদেশের রাজনীতিতে যে সংস্কার দরকার বিএনপি এনেছে। 16 বছর ধরে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর থেকে পরবর্তীতে 10-12 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন বিএনপি করেছে। সুতরাং মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার যে দাবি, সেটা বিএনপি এবং তাদের সমমনাদের চাওয়া। আজকে এত বছর তারা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে মানুষের হাতে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন করে বিএনপি নির্বাচিত হলে কি এখন ওই পদ্ধতি বাতিল করতে পারবে? সুতরাং এই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন যে বিধি ব্যবস্থা আসছে তার অন্যতম প্রধান অর্জন হলো ভোটের অধিকারটা মানুষের হাতে ফিরিয়ে দেয়া গেছে। এর মাধ্যমে বিএনপিও যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে এবং তারা যদি মানুষের আকাঙ্ক্ষাকে মূল্যায়ন না করে, এই সংস্কারের যে অঙ্গীকার করেছে সেখান থেকে যদি ইউটার্ন নেয়, তাহলে মানুষই ভোটের মাধ্যমে অথবা রাস্তায় নেমে তাদের সেটার প্রতিবাদ করবে এবং জবাব ফিরিয়ে দিবে। সুতরাং সব সোল এজেন্সি বিচারের এবং সংস্কারের, এই ছাত্রদের যে সংগঠন এনসিপি নতুন হয়েছে, তাদের সংখ্যাও দিনে দিনে কমছে, প্রভাবও কমছে। কার ইন্ধনে, কার চাবিতে নাচে, কার চাবিতে খেলে, এবং মানে কয়েকজন তারা তাদের যে ভাষা, তাদের যে আক্রমণ, যাদের কাছে গিয়ে 2 দিন আগে কথা বলতে পারতো না, আজকে যেই ভাষায় আক্রমণ করতে দেখি, এটা কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না। এবং একজন গণঅভ্যুত্থানের আলোচিত নেতা ঘোষণা দিচ্ছে যে আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ দেখবেন। আরে এইটা কি ধরনের হুমকি? এই হুমকি দিয়ে রাজনীতি বাংলাদেশে এইটা চান আপনারা? এটা তো মানুষ চায় না। জি, মাসুদ কামাল ভাই, একই প্রশ্ন আপনাকেও করতে চাই যে প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে, এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং মৌলিক সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে কিনা এটি বিবেচনাধীন, এটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন। আপনার একটু মন্তব্য। না, প্রশাসন এখন বিএনপির কথা অনুযায়ী চলছে, এই ধরনের তথ্য আমি এখনো জানি না, হতে পারে, আমি জানি না। আমরা বরং যেগুলো বিভিন্ন মিডিয়ায় দেখেছি যে এনসিপির নেতারা যে প্রশাসনের সঙ্গে মিটিং করতেছে, একটা ইউএনওর অফিসে বসে, মানে সভাকক্ষে যে এনসিপির একজন লিডার যে মিটিং করে এবং ওই আপনার ওই উপজেলা প্রশাসনের সমস্ত কর্মকর্তাকে সেই মিটিংয়ে উপস্থিত থাকতে হয়, উনি জ্ঞান বিতরণ করেন, তাই না? এটা তো আমরা দেখেছি। আমি এখন পর্যন্ত বিএনপি এই ধরনের কোনো করেছে, আমি এখন এই ধরনের কোনো মিটিংয়ের খবর পাই নাই। যদি পায়ে থাকেন তাহলে বলেন, তাহলে একটু জ্ঞানপ্রাপ্ত হই এবং ওনারাই বলুক না কোথায় কোথায় এটা হয়েছে। হইতে পারে কেন? আমাদের প্রশাসন তো আসলে চরিত্রহীন প্রশাসন। কারণ এরা করে কি, যাদের হাতে ক্ষমতা দেখে অথবা যে সামনে সম্ভাব্য ক্ষমতাবান হবে তাদের লেজ দিয়ে এখনই ধরে টানাটানি করে, লেজ ধরে চুমা খাওয়া শুরু করে। এটা আমাদের প্রশাসনের ক্যারেক্টার। কারণ না করলে আবার সমস্যায় যে পড়ে। আমি সমালোচনা করতেছি যে সার্জিসের ওই মিটিংয়ে যারা নাকি ওখানে যে হাজির হয়েছিল, বিভিন্ন প্রশাসনিক যারা থানা লেভেলের কর্মকর্তা এদের মধ্যে যারা আছে, তারা যে হাজির হয়েছিল, এটা আমি সমালোচনা করতেছি। কিন্তু এটাও তো সত্য, না গেলে ওদের চাকরি যেত, ওই চাকরিতে আমি ফেরতে পারতাম না, ওই চাকরি রক্ষা করতে পারতাম তো না। এটাই বাস্তবতা। এবং চাকরি যাওয়ার মতো অবস্থায় তো তারা আছে। লোকাল প্রশাসনের যে মূল লোক, সে তো ওদের লোক, ওদের ইয়ার দোস্ত, সে তো চাকরি খেয়ে দেবে, সে যা ইচ্ছে তাই করতে পারে। ঢাকা উত্তর একজন লোকের মেয়র বানাইছে, সে কোন পদ্ধতিতে, কোন যুক্তিতে তাকে মেয়র বানানো হলো? যদি এই প্রশ্ন আমি করি, মেয়র না প্রধান নির্বাহী? সে মেয়র হয়েছে এখানে। আচ্ছা, মেয়রই তো, অথবা মেয়রের কাছে সে করতেছে ভার্চুয়ালি। তাকে যে মেয়র বানালো মোহাম্মদ এজাজ নাকি যার নাম, এই জিনিসকে কোন যুগে, এটাকে কোনো ট্রান্সপারেন্ট ওয়েতে হয়েছে? কেউ জানে না। আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেব
ওনার মনে হয়েছে সে সবচেয়ে যোগ্য লোক, তাকে বানাই দিছে। এখন যদি উনি মনে করেন ওই উপজেলা কর্মকর্তা অযোগ্য লোক, তা চাকরি নাই কালকের থেকে। এখন ওই উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা আছে যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার ইয়ার দোস্ত যারা যাচ্ছেন ওখানে, হাসনাত অথবা সার্জিস, এদের কথা অমান্য করা, অথবা এই পার্টিগুলোর নেতার কথা অমান্য করা। তো প্রশাসন কার কাছে? সিম্পল। এখন ওনাদের দুর্ভাগ্য হলো ওনাদের সংগঠনটা এতই শক্তিশালী যে সমস্ত জায়গায় তাদের লোকজন নাই, তাদের লোকজন খুবই কম। এখন যে যে জায়গায় লোকজন নাই ওই জায়গার প্রশাসন মনে করে যে আগামীতে বিএনপি আসবে, তারা যদি বিএনপির তল্পি ভাবকতার মতো মতো কাজ করতেও পারে, অস্বাভাবিক কিছু না। কাজে নাহিদ ইসলাম সাহেবের মানে অভিযোগ অথবা এটা আহাজারি যাই বলেন না কেন, এটা একদম কিন্তু আমি উড়িয়ে দিচ্ছি না, হতে পারে। তো ওনার জন্য পরামর্শ হলো সারা দেশের সংগঠনটা বাড়ান, সবাই আপনার কথাই শুনবে। কারণ আপনাদের যে পাওয়ারফুল পার্টি এই মুহূর্তে আর কেউ নাই, কারণ আপনারা আসলে কিংস পার্টি। স্বয়ং কিং আপনাদেরকে প্রেরণা জুগিয়েছেন এই পার্টিটা করার জন্য। এটা কিং নিজেও একটা পডকাস্টে বলেছেন, ইন্টারন্যাশনাল পডকাস্টে। কাজে যার প্রেরণা থেকে আপনারা পার্টি করেছেন, এবং আপনাদের পার্টির 2 জন প্রতিনিধি সরকারের মধ্যে আছে, বলা হয়ে থাকে তারা সবচেয়ে বেশি পাওয়ারফুল মানে উপদেষ্টা। কি কারণে পাওয়ারফুল সেটাও বিভিন্ন জনের কাছে শুনি। ওনারা নাকি বেয়াদবি করেন, ওই বুড়া টোরা যেগুলো আছে ওটা বেয়াদবি থেকে ভয় পায়, এই জন্য ওনারা যা বলে সব ঠিক আছে দিয়ে দাও, ওরা যখন কইছে দিয়ে দাও। কিন্তু শুনি ভাই, একদম যে অসত্য তা না, ঘটনা এইভাবে ঘটে। কাজে তারা তো পাওয়ারফুল লোক। তাহলে আপনাদের পার্টির স্বপ্নদ্রষ্টাও সরকারের প্রধান, এবং আপনাদের পার্টির 2 জন সিপাহ সালার ওখানে আছেন। এখন আপনাদের যদি উচ্চারণ করতে হয় যে প্রশাসন আমাদের কথায় চলে না, বিএনপির কথায় চলে, তাহলে তো এটা বুঝতে হবে এটা আপনাদের অযোগ্যতা। তাহলে শেষ পর্যন্ত নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে এই এত বড় সিদ্ধান্ত এনসিপি নির্বাচনে নাও যেতে পারে, এনসিপি নির্বাচনে নাও যেতে পারে। নাও যেতে পারে কেন? এনসিপি এত একটা মানে ঢাক ঢোল পিটে একটা পার্টি হয়েছে, সেই পার্টি যদি 300 আসনে প্রার্থী দিতে না পারে, এটা তো ওনার জন্য একটা বেজ্জতি কাণ্ড হবে। হয়তো ওই বেজ্জতি থেকে বাঁচার জন্য তারা নির্বাচনে নাও যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। অথবা যদি ওরা বুঝে যে আমরা এতগুলো দিব, 2 জায়গার বেশি তো আমার জামানত থাকবে না, যদি তারা এভাবে ভাবে, তাও তারা নির্বাচনে নাও যেতে পারে। এটার সঙ্গে এই সমস্ত আধ্যাত্মিক কথাবার্তার কোনো অর্থ হয় না ভাই। আগামীতে নির্বাচন একটা অবাধ হবে, এই প্রত্যাশাটাও কি আমি ডক্টর ইউনূসের কাছ থেকে করতে পারবো না? হবে কিনা আমি জানি না, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি না। কিন্তু ডক্টর ইউনূসের মতো মহান ব্যক্তিত্ব, তার কাছ থেকে একটা নির্বাচন ঠিকভাবে করতে পারবেন না, এই ধরনের চিন্তাকে আমার পক্ষে করা শোভন উচিত। তাহলে তো এই দেশের মানুষের আত্মহত্যা করা উচিত ভাই। জি, এত বিখ্যাত লোকে নিয়ে আসছি আমরা। জি, কাজেই ওই নির্বাচনটা শুভ, ভালো হবে, সুষ্ঠু হবে, এটা আমি প্রত্যাশা করি। আর যদি ওই নির্বাচনটা সুষ্ঠু হয়, তাহলে এনসিপি না যাওয়ার হুমকি তো আর কি অর্থ বহন করে? তাহলে ওনাদের তাহলে ডক্টর ইউনূসের প্রতি আস্থা নাই, তো ওনারা বললেই হয়।